তাহলে আমরা শুরু করি যে লাস্ট ক্লাসে বোনের ক্লাসিফিকেশন মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম। ওখানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে লং বোন, শর্ট বোন, ইরেগুলার বোন, ফ্ল্যাট বোন, নিউমেটিক বোন আর সিসাময়েড বোনের কথা বলা হয়েছিল। এর ভিতরে বাকি লং বোন, শর্ট বোন, নিউমেটিক বোন, ইরেগুলার বোন, তারপর হচ্ছে ফ্ল্যাট বোন, এগুলোর কথা বলছিলাম। সিসাময়েড বোনটা আমি ওই দিন বলিনি। এখন আমাদের বডিতে যে 206টা বোনস আছে, এর ভিতরে সিসাময়েড বোনস আছে সংখ্যায় আছে টোটাল 4টা। এর ভিতরে হচ্ছে 2টা প্যাটেলা, 2টা হচ্ছে পিজিফর্ম বোন যেটা হাতে থাকে। এর বাইরে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অনেকের এডিশনাল কিছু সিসাময়েড বোন পাওয়া যেতে পারে, যেটা এক্সরে করলে অনেক সময় দেখা যায়। কিন্তু এই বোনস গুলোকে 206টা বোনসের ভিতরে কাউন্ট করা নেই। শুধুমাত্র 206টা বোনসের ভিতরে সিসাময়েড বোন হিসেবে কাউন্ট করা হয় হচ্ছে 2টা প্যাটেলা এবং 2টা হচ্ছে পিজিফর্ম বোন। বাকি যদি কারোর কোনো সময় কোনো রেডিওলজিক্যাল কোনো ইনভেস্টিগেশন করার পরে যদি এই ধরনের কোনো বোনের অস্তিত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে এডিশনাল বোনস হিসেবে কাউন্ট করা হয়। এখন এই সিসাময়েড বোনস গুলো যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা অন্য বোনসের এই বৈশিষ্ট্যগুলো থেকে একটু আলাদা। These sesamoid bones are formed after birth inside of the tendons that run across the joints. এটা ইউজুয়ালি এই বোনস গুলো হচ্ছে জন্মের পরে এগুলো তৈরি হয়। এবং যে বোনস দুইটার নাম বললাম, একটা হচ্ছে প্যাটেলা এবং আরেকটা হচ্ছে 2টা প্যাটেলা, 2টা হচ্ছে পিজিফর্ম বোন। এবং এই বোনস গুলো সিসাময়েড বোনস গুলো ইউজুয়ালি যে আপনার কিছু অ্যাডভান্টেজ দেয়। বিশেষত বলা হয় যে যে টেন্ডন গুলো জয়েন্ট কে ক্রস করে, সেই টেন্ডন গুলো যাতে বলা হয় স্ট্রেস এবং স্ট্রেনের কারণে ঝুঁকি ভিতরে না পড়ে, সেই কাজটা করে থাকে। এবং এটা হচ্ছে পুলি হিসাবে কাজ করে বলা হয়। The sesamoid bones grow to protect the tendon from stresses and strain at the joint and can help to give a mechanical advantage to muscle pulling on the tendon. এখন এইটা কতগুলো বৈশিষ্ট্য আছে যে এটা হচ্ছে যে ডেভেলপ ইন সাম টেন্ডন। তারপর এখানে পেরিয়াস্টিয়াম অ্যাবসেন্ট, যে নরমালি বোনসের বাইরের দিকে যে কাভারিংস থাকে সেই কাভারিংসটা এই সিসাময়েড বোনে থাকে না। এবং রাবিং সারফেস ইজ কভারড উইথ আর্টিকুলার কার্টিলেজ, যে সারফেসটা রাব ঘষা খায় সেই সারফেসটা আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কাভারিংস থাকে। এবং এটা বলা হচ্ছে যে এটা জন্মের পরে এটা appears after birth usually by multiple centers. এখানে অসিফিকেশন সেন্টার অনেকগুলো সেন্টার থেকে এই বোনসটা অসিফাই হয়। তারপর ল্যাক্স হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাভার্সিয়ান সিস্টেমের কথা শুনছেন যে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল ইউনিটের নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা সিসাময়েড বোনে থাকে না। তাহলে এখানে বৈশিষ্ট্যের ভিতরে কিছু কমন বৈশিষ্ট্য অনেক সময় জিজ্ঞাসা করে যে সিসাময়েড বোনের কি বৈশিষ্ট্যগুলো আছে যেটা অন্য বোনস থেকে এটাকে ডিফারেন্সিয়েট করে। এর ভিতরে একটা হচ্ছে যে এই বোনসটা জন্মের পরে অ্যাপিয়ার করে, এটা একটা এখানে কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম নাই, এখানে কোনো পেরিয়াস্টিয়াম নাই। এটা হচ্ছে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এখন এখানে ফাংশনের ভিতর এখানে যে ফাংশন আছে যে মিনিমাইজ ফ্রিকশন, তারপর alter the direction of pull of muscle, acts as a pulley for muscle contraction. Usually যে এটা হচ্ছে যে একটা বড়ই হচ্ছে যে যখন আপনি বিভিন্ন মুভমেন্ট গুলো করতে যান, বিশেষত আপনি প্যাটেলের কথা চিন্তা করেন, যখন আপনি নি জয়েন্টে যে বিভিন্ন মুভমেন্ট গুলো করা হয় তখন যাতে যে নি জয়েন্টের মুভমেন্ট গুলো আপনি ইফেক্টিভলি এফিশিয়েন্টলি করতে পারেন, ওখানে যে টেন্ডন গুলো মাসেল গুলো যেগুলো জয়েন্ট কে ক্রস করতেছে সেগুলো যাতে বলা হয় স্ট্রেস এবং স্ট্রেন না হয়, এবং মাসেল গুলো যে আপনি ফ্লেকশন এক্সটেনশন যে মুভমেন্ট গুলো করতেছেন সেগুলো যাতে ঠিক মতো করতে পারে, সেই জন্য হচ্ছে যে এই প্যাটেলাটা কাজ করে। এখন কোনো কারণে যদি প্যাটেলা ফ্র্যাকচার হয় তখন দেখবেন যে আপনি এই মুভমেন্ট গুলো ঠিক মতো করতে পারবেন না। যাদের প্যাটেলা ফ্র্যাকচার হয়, প্যাটেলার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অনেকেরই দেখা যায় যে নি জয়েন্টের যে মুভমেন্ট গুলো থাকে সেই মুভমেন্ট গুলো তখন লিমিটেড হয়ে যায় অথবা রেস্ট্রিক্টেড হয়ে যায়। নিউমেটিক বোনের কথা ওইদিন বলছিলাম যে 4টা বোন, এটা বলছিলাম।
তারপর হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন, যে ফার্স্ট ক্লাসিফিকেশন বলা হয়েছিল অ্যাকর্ডিং টু মরফোলজি, অ্যাকর্ডিং টু শেপ অফ দি বোন। সেকেন্ড এখানে যে ক্লাসিফিকেশনটা আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী বোনস হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বোন ইজ ডেন্স এন্ড হোমোজেনাস এন্ড ফর্মস দ্য ওয়ালস অফ দি বোনস। যে বোনস এর বাইরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর ভিতরের দিকে যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে স্পঞ্জি বোন। The compact bone hard and dense resembles ivory, এবং এই কম্প্যাক্ট বোনের ভিতরে কোনো স্পেস পাওয়া যায় না। আইভরির নাম শুনছেন? কথা মানে কেটে আসতেছে। শুনি নাই স্যার। শুনছেন হয়তো অন্যবার, যে হাতির দাঁতের নাম শুনছেন? হাতির দাঁতের নাম তো শুনছেন? হাতির দাঁত, জি স্যার। হাতির দাঁতের মতো এটা, হাতির দাঁতকে আইভরি বলা হয়। এবং হাতির দাঁত যেরকম স্ট্রং থাকে, যেভাবে শক্তিশালী থাকে, কম্প্যাক্ট বোন গুলো হচ্ছে এইরকম ডেন্স থাকে, এই জন্য এটাকে হাতির দাঁতের সাথে কম্পেয়ার করা হয়। এখন কম্প্যাক্ট বোন কনসিস্ট অফ ল্যামেলা কোলাজেন শীট। যে কোলাজেন শীট গুলো কতগুলো বলা হয় যে লেয়ারের মতো সাজানো হয়, সাজানো হলে যেরকম স্ট্রাকচারটা তৈরি হয় সেরকম হচ্ছে কম্প্যাক্ট বোনের। যদি আপনি সেকশন করেন এরকম কোলাজেন শীটের ল্যামিলা পাবেন। সেই ল্যামিলা গুলো আবার বিভিন্ন নাম আছে, যে কনসেন্ট্রিক ল্যামিলা, সার্কামফারেন্সিয়াল ল্যামিলা, ইন্টারস্টেশিয়াল ল্যামিলা, যেগুলো হ্যাভার্সিয়ান সিস্টেমের ভিতর এই শব্দগুলো আপনি পাবেন। এবং কম্প্যাক্ট বোন কনসিস্ট অফ হ্যাভার্সিয়ান সিস্টেম আর অস্টিয়ন। যে অস্টিয়ন অথবা হ্যাভার্সিয়ান সিস্টেম হচ্ছে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় অস্টিয়ন এবং অথবা হ্যাভার্সিয়ান সিস্টেম। এখানে ছবিটা দেওয়া আছে, যে এখানে ল্যামিলার কথা বলছেন, যে ল্যামিলা ইউজুয়ালি যে হ্যাভার্সিয়ান সিস্টেম অথবা অস্টিয়নে তিন ধরনের ল্যামিলা পাওয়া যায়। একটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামিলা, একটা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলা, একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। এখানে যে ছবিটা, এটা হচ্ছে একটা অস্টিয়ন, এটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম অথবা অস্টিয়ন। এরকম অসংখ্য হ্যাভার্সিয়ান সিস্টেম নিয়ে হচ্ছে কম্প্যাক্ট বোন গঠিত। এখন হ্যাভার্সিয়ান সিস্টেমের ভিতরে অনেক কিছু থাকে। হ্যাভার্সিয়ান সিস্টেমের ভিতরে এখানে ল্যামিলা আছে, যে এরকম কনসেন্ট্রিক ল্যামিলা, যে হ্যাভার্সিয়ান ক্যানাল থেকে মাঝখানে, অস্টিয়ন অথবা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে একটা ক্যানাল থাকে যেটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানাল। এবং এই ক্যানালে ব্লাড ভেসেল থাকে, এই ক্যানালে ব্লাড ভেসেল, লিমফ্যাটিক্স এগুলো থাকে। এবং একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের কানেকশন হয় যে ক্যানালটা, সেটার নাম হচ্ছে ভলফসম্যান ক্যানাল। এই ক্যানাল দিয়ে এটা হচ্ছে ভলফসম্যান ক্যানাল। এটা দিয়ে হচ্ছে যে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের কমিউনিকেশন তৈরি হয়। এবং এই হ্যাভার্সিয়ান ক্যানালের বাইরের দিকে যে ল্যামিলা গুলো সারাউন্ড করে থাকে সেগুলোকে বলা হয় কনসেন্ট্রিক ল্যামিলা। এগুলো হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলা। আবার দুইটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে যে ল্যামিলা গুলো থাকে সেটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। আর একেবারে বাইরের দিকে দেওয়ালের দিকে যে ল্যামিলা গুলো থাকে সেগুলোকে বলা হয় সার্কামফারেন্সিয়াল ল্যামিলা। এগুলো হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামিলা। The flat plates extend around the bone. আমি কি বললাম বোঝা গেল? স্যার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, পাচ্ছি। মানে কারো কি সমস্যা হচ্ছে না সবারই সমস্যা হচ্ছে? যদি সবার সমস্যা হয় তাহলে এখান থেকে সমস্যা, যদি একজন দুইজনের সমস্যা হয় তাহলে হয়তো ওখানকার লোকাল কোন নেটওয়ার্কের সমস্যা আছে। না স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে। কম্প্যাক্ট বোনের কথা বলছেন যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বোনসকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে
স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বোনটা হচ্ছে যে ডেন্স হোমোজেনাস স্ট্রাকচার, এবং এটা হচ্ছে যে বোনসের যে ওয়ালটা তৈরি করা হচ্ছে কম্প্যাক্ট বোন। আমরা যে বোনসের বাইরের দিকে যে অংশটা দেখতে পাই, বোনসের বাইরের দিকে তো পেরিয়াস্টাল, কারণ পেরিয়াস্টামের পরে যে বোনসের যে অংশটা থাকে সেটা হচ্ছে কম্প্যাক্ট বোন। এবং এই কম্প্যাক্ট বোন গুলো তৈরি হচ্ছে কোলাজেন শীট দিয়ে। কোলাজেন শীট গুলো হচ্ছে ল্যামিলা, মানে অনেকগুলো বলা যায় একটার সাথে আরেকটা মিলে এই ল্যামিলা তৈরি করে। এবং এই ল্যামিলা গুলো হচ্ছে এখন কম্প্যাক্ট বোন গুলো তৈরি হয়ে গেছে অনেকগুলো হ্যাভার্সিয়ান সিস্টেম অথবা অস্টিয়ন দিয়ে। মানে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল ইউনিটের নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম অথবা অস্টিয়ন। এবং এই হ্যাভার্সিয়ান সিস্টেমে যে বলা হচ্ছে যে ল্যামেলা গুলো থাকে, সেখানে 3 ধরনের ল্যামেলা থাকে। একটা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিনা, যেগুলো হ্যাভার্সিয়ান ক্যানাল যেটা থাকে তার বাইরের দিকে যে সারাউন্ড করে রাখে, এই যে ল্যামিলা গুলো, এগুলোকে বলা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলা। আবার দুইটা অস্টিয়ান অথবা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে যে ল্যামিলা থাকে সেটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। যে কাটসারটা দিয়ে রাখছে এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। আর একেবারেই ওয়ালের দিকে সবচেয়ে বাইরের দিকে যে ল্যামিলাটা থাকে সার্কামফারেন্স, যে বোনের সার্কামফারেন্স জুড়ে, সেটাকে বলা হয় সার্কামফারেন্সিয়াল ল্যামিলা। বুঝা গেল? আপনার কথা কেটে কেটে সার্কামফারেন্সিয়াল ল্যামিনা আপনি যেটা বলে, এক কথা যদি বোনকে সেকশন করেন, সেকশন করলে পেরিয়াস্টিয়াম তো সবচেয়ে বাইরের দিকে, পেরিয়াস্টিয়ামের পরে যে আপনি যে মাইক্রোস্কোপের নিচে যে ল্যামিনাটা দেখতে পারবেন সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। আমি কি বললাম বোঝা গেল? যে আপনি যদি সেকশন করেন, যে বোনকে সেকশন করেন, একবার সবচেয়ে বাইরের দিকে মানে পেরিয়াস্টিয়ামের পরে যে ল্যামিনাটা পাবেন সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। তারপর হচ্ছে যে আপনি হ্যাভার্সিয়ান সিস্টেমে এই স্ট্রাকচার গুলো পাবেন। হ্যাভার্সিয়ান সিস্টেম যেখানে কনসেন্ট্রিক ল্যামিনা পাবেন, আবার দুইটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে যে ল্যামিলা গুলো থাকে সেটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। আর এখানে কতগুলো শব্দ, যে হ্যাভার্সিয়ান সিস্টেম তো আমি একটু, যে হ্যাভার্সিয়ান সিস্টেমে যে প্রত্যেকটা অস্টিয়ান অথবা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে একটা ক্যানাল থাকে যেটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানাল, এবং এই হ্যাভার্সিয়ান ক্যানালে ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স এগুলো থাকে। আবার একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আর একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে যে কমিউনিকেট হয় একটা ক্যানাল দিয়ে, যে ক্যানালটার নাম হচ্ছে ফলসম্যান ক্যানাল। শোনা যায় না শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। এরপর হচ্ছে স্পঞ্জি বোন, যেটা নামই হচ্ছে স্পঞ্জের মতো, যে এটা ইউজুয়ালি থাকে হচ্ছে বোনসের ভিতরের দিকে। বোনসের সমস্ত জায়গায় কিন্তু স্পঞ্জি বোন থাকে না, কিছু কিছু নির্দিষ্ট পার্টে এই স্পঞ্জি বোন থাকে। যেমন আপনি লং বোনসের কথা চিন্তা করেন, লং বোনসের 2 এক্সপান্ডেড এন্ড যেটাকে বলা হচ্ছে এপিফাইসিস, সেখানে হচ্ছে বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? আপনার কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। মানে একজন বলতেছে বুঝতে পারতেছেন না, ওর কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? আপনি কিছুক্ষণ আগে কে যেন বললো যে বুঝতে পারতেছেন না, আপনি কি শুনতে পারতেছেন? কথা কেটে কেটে আসতেছিল। সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্কে কোনো সমস্যা আছে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা হলে সবাই কেটে কেটে শোনার কথা, কিন্তু অনেকেই ভালো করে শুনতে পারতেছে। সম্ভবত ওখানে মানে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে আপনার ওখানে। এখন স্পঞ্জি বোনের কথা যেটা বললাম, স্পঞ্জি বোন হচ্ছে বোনসের ভিতরের দিকে যে অংশটা, বোনসের যে অংশটা থাকে সেটা হচ্ছে স্পঞ্জি বোন। ইউজুয়ালি এটা হচ্ছে স্পঞ্জের মতো বলা হয়, এখানে মাঝখানে স্পেস থাকে, এবং এটা হচ্ছে নট হোমোজেনাস, নট ডেন্স। এই যে যেখানে যেখানে স্পঞ্জি বোনস থাকে সেখানে এটা অনেক বেশি ঘনত্বে বোনস গুলো থাকে না, এবং সব জায়গায় একই ঘনত্ব থাকে না, এবং বোনস গুলোর মাঝখানে স্পেস থাকে। The spongy bone is composed of slender intertwined pieces of bone enclosing a space filled with non-bone tissue. It is found in the interior of the
নরমাল বোন, যে এক কথায় যদি আপনি বলেন যে বোনকে সেকশন করলে বাইরের দিকে আপনি পাবেন কম্প্যাক্ট বোন, আর ভিতরের দিকে সেকশন করলে ভিতরের দিকে পাবেন হচ্ছে স্পঞ্জি বোন, অথবা যেটাকে বলে ক্যান্সারাস বোনও বলা হয়। এবং এই ক্যান্সারাস বোন অথবা স্পঞ্জি বোনে কিন্তু এখানে রেড বোন ম্যারো থাকে, এবং এই বোন ম্যারো গুলো হচ্ছে এই ক্যান্সারাস বোন গুলো আপনি শর্ট বোন, ফ্ল্যাট বোন এগুলো সবগুলো বোনসে পাবেন, কিন্তু লং বোনের যে শ্যাফট আছে অথবা ডায়াফাইসিস আছে এখানে কিন্তু কোনো ক্যান্সারাস বোন অথবা স্পঞ্জি বোন থাকে না, ওখানে মেডুলারি ক্যাভিটি থাকে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? স্যার আবার একটু বলেন। এখানে তো বললাম যে স্পঞ্জি বোনটা বোনসের ভিতরের দিকে থাকে, কিন্তু সব বোনসের ভিতরের অংশে যে স্পঞ্জি বোন পাবেন এইরকম না। এখন স্পঞ্জি বোন গুলো থাকে হচ্ছে বাইরের দিকে থাকে কম্প্যাক্ট বোন, আর ভিতরের দিকে থাকে হচ্ছে স্পঞ্জি বোন। কিন্তু লং বোনে কিন্তু আপনি ডায়াফাইসিসে স্পঞ্জি বোন পাবেন না, লং বোনে শুধুমাত্র এপিফাইসিস মানে এক্সপান্ডেড এন্ড গুলোতে আপনি স্পঞ্জি অথবা ক্যান্সেলাস বোনটা পাবেন। এখন যদি এক্সাম্পল বলার সময় যদি আপনাকে আবার কোয়ারিজ করে কোনো প্রশ্ন করে তখন কিন্তু এটা হতে যে আপনি বললেন যে বোনসের ভিতরের দিকে স্পঞ্জি বোন পাওয়া যায়, এখন যদি সাথে সাথে জিজ্ঞাসা করে যে লং বোনের ভিতরের দিকে কি সব জায়গায় কি স্পঞ্জি বোন পাওয়া যায়, তখন আপনাকে উত্তরটা দিতে হবে যে লং বোনের এন্ডের দিকে স্পঞ্জি বোন থাকে ভিতরের দিকে, কিন্তু মাঝখানে শ্যাফটে কোনো স্পঞ্জি বোন থাকে না, ওখানে মেডুলারি ক্যাভিটি থাকে, এবং স্পঞ্জি বোনে যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে রেড বোন ম্যারো থাকে। আর শর্ট বোন, ফ্ল্যাট বোন এই বোনস গুলোতে যে কম্প্যাক্ট বোন বাইরের দিকে থাকে আর ভিতরের দিকে থাকে স্পঞ্জি বোন। যে আপনি যেমন স্টারনাম অথবা রিবস অথবা স্ক্যাল এইসব বোনসকে যদি আপনি সেকশন করেন তাহলে কম্প্যাক্ট বোন বাইরে পাওয়া যায় আর ভিতরের দিকে স্পঞ্জি বোন পাওয়া যায়। আবার সব ক্ষেত্রে মানে একই রকম না, কিছু কিছু ক্ষেত্রে যেমন বাইরের দিকে ভিতরের দিকে দুইটাই কম্প্যাক্ট থাকে, মাঝখানে স্যান্ডউইচের মতো স্পঞ্জি বোন থাকে। এরকম যেমন আপনি যদি স্ক্যাল বোনস গুলোর কথা চিন্তা করেন, স্ক্যাল বোনস গুলো বাইরের দিকেও কম্প্যাক্ট থাকে ভিতরের দিকেও কম্প্যাক্ট থাকে, মাঝখানে থাকে হচ্ছে স্পঞ্জি বোন। কি বোঝা গেল? জি স্যার। স্যার ক্লাভিকলে তো মেডুলারি ক্যাভিটি নাই, ওইখানে কি স্পঞ্জি বোন আছে তাহলে? হ্যাঁ, ক্যাভিটি ইসে ক্লাভিকলে মাঝখানে মেডুলার ক্যাভিটি নেই, কিন্তু ওখানে ভিতরের দিকে স্পঞ্জি বোন, এবং ক্যাভিটি ক্লাভিকলে তো রেড বোন ম্যারো থাকে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, যে যে ডেভেলপ যে এইগুলো কিভাবে ডেভেলপ হচ্ছে, কোন স্ট্রাকচার থেকে ডেভেলপ হচ্ছে সেটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয় ইউজুয়ালি। একটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস আর একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। যে আমাদের বডিতে যে বোনস গুলো আছে সেই বোনস গুলো কিছু কিছু বোনস আছে যেগুলো কার্টিলেজ থেকে উৎপত্তি হয়, আবার কিছু বোনস আছে যেগুলো হচ্ছে মেমব্রেন থেকে উৎপত্তি হয়। যে বেশিরভাগ বোনস হচ্ছে কার্টিলেজিনাস বোনস, আর কিছু বোনস আছে যেগুলো হচ্ছে মেমব্রেন থেকে উৎপত্তি হয়। যে ফাইব্রাস মেমব্রেন থেকে উৎপত্তি হয়, আর কার্টিলেজিনাস বোনস গুলো ইউজুয়ালি উৎপত্তি হয় হচ্ছে হাইলিন কার্টিলেজ থেকে। এখন এখানে এক্সাম্পল কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে যে বোনস অফ দি স্কাল ভল্ট, যে স্কালের যে ভল্ট থাকে মানে উপরের দিকে যে বোনস গুলো থাকে যেমন ফ্রন্টাল বোনস, প্যারাইটাল বোনস, অক্সিপিটাল বোনস, এগুলো হচ্ছে ফেসিয়াল বোনস, এগুলো হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, মেমব্রেনাস বোন বলা হয়। আর বেজ অফ দি স্কেল, তারপর হচ্ছে বোনস অফ দি লিম্বস, ভার্টিব্রাল কলামে যে বোনস গুলো এগুলো হচ্ছে কার্টিলেজিনাস বোনস। এগুলো হচ্ছে যে কার্টিলেজ থেকে পরবর্তীতে কনভার্ট হয়ে কার্টিলেজ গুলো অসিফাই হয়ে এই বোনস তৈরি করে। এখানে মেমব্রেনাস অসিফিকেশন আর কতগুলো যে স্কাল বোনস এর বাইরে পার্ট অফ দি ম্যান্ডিবল, ডায়াফাইসিস অফ দি ক্লাভিকল স্যাক্রোইড, স্পেসিফিক্যালি আর কতগুলো এক্সাম্পল যে সেগুলো হচ্ছে যে ম্যান্ডিবলের কিছু অংশ মেমব্রেন থেকে উৎপত্তি হয়, মেমব্রেন আর ম্যান্ডিবলের কিছু অংশ হচ্ছে কার্টিলেজ থেকে উৎপত্তি হয়। ক্লাভিকলের ডায়াফাইসিসটা কার্টিলেজ থেকে উৎপত্তি হয়, বাকি এপিফাইসিস গুলো হচ্ছে মেমব্রেন থেকে উৎপত্তি হয়, আর এপিফাইসিস গুলো হচ্ছে কার্টিলেজ থেকে উৎপত্তি হয়।
ফন্টানেলির কথা তো আগেই বলছিলাম, মনে আছে? ফন্টানেলি স্কেলে কি কি ফন্টানেলি থাকে? মনে আছে স্কেলে কি কি ফন্টানেল থাকে, ফন্টানেলি থাকে? আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্কেল বক্সের ভিতরে দুইটা ফন্টানেলি কথা বলছিলাম, কি কি ফন্টানেলি? অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। কোন ফন্টানেলি ওপেন থাকে আর কোনটা ফিউজ থাকে জন্মের পরে? কোনটা ওপেন থাকে? অ্যান্টেরিয়র এটা অ্যান্টেরিয়র ফন্টানেলি ওপেন থাকে। অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি। এখন এটা যে বলা হচ্ছে যে বন্স গুলো দুই কার্টিলেজেনাস আর মেমব্রেনাস, এন্ড কার্টিলেজের ফর্মেশন বিগিনস এট দ্য এন্ড অফ দি 4th উইক অফ ডেভেলপমেন্ট। বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন কার্টিলেজ গুলো ফর্মড হয় এবং এই অসিফিকেশন হওয়া শুরু করে। The some ossification begins at about 8 weeks, as some does not begin until 18 to 20 years of age. এখন যে লং বোনস গুলো যে অংশ থাকে সেই অংশগুলো কিন্তু পুরোপুরি অসিফাইড হয় না, বোনসে কনভার্ট হয় না, যে এটা হচ্ছে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত এই জিনিসগুলো। এই জন্য মানুষের বৃদ্ধি কিন্তু বলা হয় যে এটা একেবারে স্পেসিফিক্যালি 18 থেকে 20 বছর বলা মুশকিল, তবে অনেক এভারেজ ধরে নেওয়া যায় একজন মানুষ তার হাড়ের বৃদ্ধিটা হয়তো 18 থেকে 19-20 বছরের ভিতরেই এগুলো কমপ্লিট হবে। তারপরে সাধারণত আর হাড়ের বৃদ্ধিগুলো কমপ্লিট হয় না, কারণ তখন যে লং বোনস এর মাঝখানে যে এন্ডের মাঝখানে যে কার্টিলেজ গুলো থাকে সেগুলো ফিউজড হয়ে যায়, সেগুলো অসিফাইড হয়ে যায়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তার মানে আপনি কারো বয়স যদি 25-30 হয়ে যায়, সে যতই চেষ্টা করুক না কেন, যত এক্সারসাইজ করুক না কেন, তার ক্ষেত্রে কোনোভাবেই লম্বা হওয়া সম্ভব নয়। যত আমরা অনেকে আছে যে বিভিন্ন ভাবে চেষ্টা করে, কিন্তু বাস্তবে এটা সম্ভব। যখন বোনসের গ্রোথ কমপ্লিট হয়ে যাবে তখন কোনোভাবেই আপনি লম্বা হবেন না। আজান পড়তেছে, আমি একটু অপেক্ষা করতেছি।
এরপরে আরেকটা ক্লাসিফিকেশন, যে আগের দুইটা ক্লাসিফিকেশন বলা হয়েছিল, এবার থার্ড ক্লাসিফিকেশন যেটা হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অথবা মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন, যেখানে বোনসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওভেন বোন আর একটা হচ্ছে ল্যামিলার বোন। যে ওভেন বোন এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে যে এখানে একটা ফ্যাব্রিক্স এর ছবি দেওয়া আছে, যে ফ্যাব্রিক্স গুলো যেখানে যে সুতাগুলো এইভাবে মাঝখানে মাঝখানে আর একটা, এই সুতাগুলোকে ধরে রাখার জন্য আরো একটা অতিরিক্ত স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে। যে ওভেন বোনস গুলো হচ্ছে এইরকম, যে ওয়ার্প এন্ড ওয়েভড অফ এ ওভেন ফ্যাব্রিক। এবং যে আমাদের যে বোনস গুলো থাকে, যে বাচ্চাদের যে বোনস গুলো থাকে একবার ছোট বাচ্চাদের, এবং আপনার অনেক সময় দেখবেন যে হাড় ভেঙে গেলে তারপরে যখন প্লাস্টার করে দেওয়া হয়, তারপরে কিছুদিন পরে যখন আপনি এক্সরে করবেন তখন দেখেন যেখানে ফ্র্যাকচার থাকে তো ওইখানে কিছু উপস্থিতি পাওয়া যায়। যে বোনস গুলো পাওয়া যায় ইনিশিয়ালি, সেই বোনস গুলো হচ্ছে ওভেন বোন। আমি কি বললাম, বুঝাতে পারলাম? স্যার বুঝি নাই। একটু পরে মানে শব্দ শোনা যাচ্ছে, না জানছে তো? হ্যাঁ, যেটা কি বলেন যে এখানে মাইক্রোস্কোপিক্যালি বোনস গুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ওভেন বোন আর একটা হচ্ছে ল্যামিলার বোন। ওভেন বোন এগুলো আপনি একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আপনি ওভেন বোন পাবেন না। এই বোনস গুলো ইউজুয়ালি পাওয়া যায় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, ফিটাল যে বোনস গুলো থাকে সেই বোনস গুলো হচ্ছে ওভেন বোন। আর আপনার যদি দেখা যায় যে কারো যদি কোনো বোন ফ্র্যাকচার হওয়ার পরে সাধারণত সেটা চিকিৎসা অংশ হিসেবে ওখানে কাস্টিং অথবা প্লাস্টার করে দেওয়া হয়। তারপরে কিছুদিন পরে দেখা যায় এক্সরে করলে যেখানে ফ্র্যাকচার লাইন আছে তার পাশে বোনের মতো কিছু স্ট্রাকচার দেখা যায়, সেই বোনস গুলোকে বলা হয় ওভেন বোন, যেটাকে ক্যালাস বলা হয়। আমি কি বললাম, বোঝা গেল? জি স্যার। ক্যালাসের আবার অনেকগুলো আছে, যে এটা প্রথমে এক ধরনের ক্যালাস হয়, তারপর ক্যালাস গুলো টার্নিং হয়ে একটা সময় এটা পুরোপুরি অসিফাইড হয়ে যায়, পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যায়। তখন এই জন্য অনেক সময় যেটা বলে যে আপনি দেখবেন যে হাড় ফ্র্যাকচার হওয়ার পরে তারপরে কোনো একটা ট্রিটমেন্ট করার পরেও পেশেন্টদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে আপনি 3 মাস অথবা 6 মাস কোনো ভারী কোনো জিনিসপত্র উঠাবেন না, অথবা যেখানে ফ্র্যাকচার আছে সেখানে বড় ধরনের কোনো প্রেসার দেবেন না, যাতে ওখানে যে বোনস গুলো তৈরি হচ্ছে, ক্যালাস যে ফর্মেশন হচ্ছে সেটা যাতে ধাপে ধাপে পুরোপুরি অসিফাইড হয়ে যেতে পারে, ক্যালসিফাইড হয়ে যেতে পারে। আমি কি বললাম, বোঝা গেল? এই জন্য হচ্ছে যে আপনার হাড় ভেঙে গেলে প্লাস্টার করার পরেও আপনি সাথে সাথে কিন্তু ওই পার্টটাকে অনেক বেশি ওয়ার্ক, ওখানে অনেক বেশি প্রেসার অথবা অনেক বেশি লোড দিতে পারবে না, সেক্ষেত্রে ওখানে যে ক্যালাসটা ফর্মেশন হচ্ছিল সেটা কিন্তু আবার ভেঙে যেতে পারে। এবং সেটাকে যদি ধাপে ধাপে আপনাকে ক্যালসিফাইড করতে হয়, একটা মানে আগের বোনসের মতো অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে একটা সময় দিতে হয়। এই জন্য অনেক ক্ষেত্রে অনেকে যেটা করে যে ফ্র্যাকচার হওয়ার পরে প্লাস্টার করার পরেও দেখা যায় যে হঠাৎ করে যদি সেটার উপর প্রেসার দেয় তাহলে ওই ক্যালাসটা আবার ভেঙে যেতে পারে।
এখানে ক্যালাস এট দ্য, এটা এই চিহ্নটা হচ্ছে ফ্র্যাকচারের চিহ্ন ইউজ করা হয়, এটা ক্যালাস এট ফ্র্যাকচার সাইটস যেখানে ওপেন বোন পাওয়া যায়। আর ল্যামেলার বোন গুলো হচ্ছে কম্প্যাক্ট বোন এবং স্পঞ্জি বনে যে 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 বোনস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে ল্যামেলার বোন। তার মানে পূর্ণবয়স্ক মানুষদের যে বোন গুলো থাকে মাইক্রোস্কোপিক্যালি সেগুলো হচ্ছে ল্যামেলার বোন। বোঝা গেল? জি। এখন পরীক্ষার জন্য যেটা আছে এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এগুলো অনেক কমনলি ধরে যে পার্টস অফ এ গ্রোয়িং লং বোন অথবা পার্টস অফ এ ডেভেলপিং লং বোন। যে একটা লং বোন, যে একজন পূর্ণবয়স্ক মানুষের লং বোনস তো অলরেডি গ্রোথ কমপ্লিট হয়ে গেছে, সেখানে আর গ্রো করার কোনো সুযোগ নেই, কিন্তু যে যে বাচ্চা পৃথিবীতে আসতেছে সময়ের সাথে সাথে তার বোনস গুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অথবা বাড়তেছে, এবং সেই বৃদ্ধিপ্রাপ্ত যে বোনস গুলা, যে লং বোনস গুলো, সেটার কি কি পার্ট থাকে, এবং এই লং বোনস এর গ্রো করার কারণে কিন্তু মানুষের দৈর্ঘ্যে বাড়তে থাকে। কারণ লং বোনস গুলো যদি বৃদ্ধিপ্রাপ্ত ঠিক মতো না হয় অথবা কোনো কারণে যদি এটা গ্রোথটা অ্যারেস্ট হয়ে যায়, হল্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার গ্রোথটা তখন হল্ট হতে পারে। এই জন্য দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণে যদি কোনো লং বোন যদি বলা হয় যে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত লং বোনস এর যদি এপিফাইশিয়াল প্লেট নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এক ধরনের কার্টিলেজ, এবং এই কার্টিলেজ এবং এপিফাইসিস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই লং বোনস এর গ্রোথ অনেক সময় হল্ট হতে পারে অথবা লং বোনস এর গ্রোথটা ঠিকমতো নাও হতে পারে। এই কারণে দেখা যায় যে অনেকের হাতে অথবা পায়ে যদি লং বোন ফ্র্যাকচার হয় তাহলে দেখা যায় যে ওই হাত অথবা পা অনেক সময় শর্ট হয়ে যায় অন্য হাত অথবা পায়ের তুলনায়। এখন এপিফাই গ্রোয়িং অথবা ডেভেলপিং লং বোনের কি কি পার্ট থাকে, এখানে যেটা হচ্ছে যে দুইটা এন্ড থেকে মাঝখানে একটা শ্যাফট থাকে। এখানে যে দেখা যায় বিফোর অসিফিকেশন, যে ইউজুয়ালি হচ্ছে অসিফাই হয়ে গেলে তখন আর বোনস গুলো গ্রো করবে না। এখন অসিফিকেশনের আগে কি কি পার্ট থাকে, দুই পাশে দুইটা এপিফাইসিস থাকে, তারপর মাঝখানে থাকে ডায়াফাইসিস, এবং যে এন্ডের দিকে থাকে হচ্ছে আর একটা অংশ যেটার নাম হচ্ছে মেটাফাইসিস, এবং মেটাফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে এপিফেশিয়াল প্লেট অফ কার্টিলেজ থাকে। এইটা হচ্ছে যখন বোনস গুলো অসিফাইড হয়ে যায় তখন আর এখানে কোনো কার্টিলেজ আপনি পাবেন না। এই জন্য দেখবেন যে যতক্ষণ পর্যন্ত বোনস গুলো ডেভেলপ করতে থাকে, গ্রো করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি এক্স রে করলে এখানে দেখবেন যে গ্যাপ পাবেন এক্স রেতে। কিন্তু যখন এই অসিফিকেশন হয়ে যাবে, এপিফেশিয়াল প্লেট অফ কার্টিলেজ গুলো অসিফাইড হয়ে যাবে, বোনসে কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু এক্স রে করলে এখানে আর কোনো গ্যাপ পাওয়া যাবে না। এই জন্য যে বাচ্চাদের অথবা যে বোনস গুলো গ্রোথ অসিফিকেশন হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে এক্স রে করলে গ্যাপ পাওয়া যায়, কিন্তু পূর্ণবয়স্ক মানুষের এক্স রে করলে আপনি কোনো গ্যাপ পাবেন না, এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝখানে কোনো গ্যাপ পাওয়া যাবে না। এবং এই কারণে অনেক সময় এক্স রে করার পরে দেখা যায় যে একটা 10 বছরের বাচ্চার আপনি লং বোনের এক্স রে করলেন, তখন দেখা যায় যে মাঝখানে গ্যাপ, তখন অনেকের যে সাধারণ মানুষ যেটা বলে যে মাঝখানে এখানে কি ভেঙে গেছে কিনা, এবং এই ইন্টারপ্রিটেশন করা অনেক সময় অনেকে ফলস ইন্টারপ্রিট করে যে তার বাচ্চার হাড় হয়তো ওখানে ভেঙে গেছে যার কারণে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, কিন্তু বাস্তবে ওখানে কার্টিলেজ থাকার কারণে এক্স রেতে কার্টিলেজ গুলো যেহেতু এক্স রেতে আসে না, ওইখানে গ্যাপ দেখা যাবে। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এটা কিন্তু স্যার পরীক্ষার জন্য মেটাফিসিস কি বোনের দুই পাশেই থাকে? আবার একটু রিপিট করেন, আপনার কথা আমি শুনতে পারিনি। আপনি আবার একটু বলেন। আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আপনার কথা এখন কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। থাকে আপনি আবার বলেন, আপনার কথা আমি শুনতে পাইনি। স্যার মেটাফিসিস কি সেলফি থাকে না?
ওনার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? যে শুনতে পাই তাহলে উনি রিপিট করেন যে ভালো করে শুনতে পাইছে, আমি শুনতে পাইনি। স্যার স্যার বলছে যে মেটাফিজিক্স কি দুই পাশে থাকে কিনা। আমি বুঝতে পারিনি, আবার বলেন, কথাগুলো কেটে কেটে আসতেছে। মেটাফিজিক্স কি দুই সাইডে থাকে হাড়ের নাকি এক সাইডে থাকে? মেটাফিজিক্স দুই পাশেই থাকে, এটা হচ্ছে এই পাশে, এখানে ছবিগুলো এটাতে বানায়, এখানে এখন যখন লেভেলিং করবেন এখন দুই পাশেই লেভেলিং, এখানে শুধু এক পাশে লেভেলিং করা, এখানে এপিফাইসিস দুই পাশেই থাকে, এই পাশে এটা হচ্ছে এপিফাইসিস, উপরেরটা মানে দুইটা যে এক্সপান্ডেড এন্ড থাকে সেটা হচ্ছে এপিফাইসিস, এবং মাঝখানের অংশটা হচ্ছে ডায়াফাইসিস অথবা শ্যাফট যেটাকে বলা হচ্ছে। এবং এপিফাইসিস এবং ডায়াফাইসিস এইখানে হচ্ছে যে যে এন্ডের ডায়াফাইসিসের এন্ডের দিকে থাকে হচ্ছে মেটাফাইসিস, এবং মেটাফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে থাকে এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ। এখানেও এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ আছে, এখানেও এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ আছে, এখানেও এটা হচ্ছে মেটাফাইসিস, এটা হচ্ছে মেটাফাইসিস, এই দুই পাশে হচ্ছে এপিফাইসিস। এখন এটা হচ্ছে ডেভেলপিং লং বোন, যখন বোনসটা ডেভেলপ হয়ে যাবে অথবা বলা হচ্ছে যে গ্রোথ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ এবং মেটাফাইসিস এই রিজন গুলো তখন আর বলা হয় না, তখন বোনসকে যে ভাগ করা হয় তখন শুধু বোনসের যে অংশগুলো বলা হয় তখন সেটাকে বলা হয় এপিফাইসিস, থাকে দুই এন্ডে, আর মাঝখানে থাকবে হচ্ছে ডায়াফাইসিস। এখন যে লং বোনের যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছে যে মাঝখানে যে এটা থাকে সেটাকে বলা হচ্ছে ডায়াফাইসিস অথবা শ্যাফট, এবং লং বোনের ডায়াফাইসিস অথবা শ্যাফটের মাঝখানে মেডুলারি ক্যাভিটির কথা বলা হয়েছিল, যে ক্যাভিটির ভিতরে ইয়েলো বোন ম্যারো থাকে, এবং এইটার বাইরের দিকে কম্প্যাক্ট বোন থাকে কিন্তু ভিতরের দিকে কোনো স্পঞ্জি বোন থাকে না, ভিতরের দিকে থাকে হচ্ছে মেডুলারি ক্যাভিটি। আর দুই পাশে যেটা বলা হয়েছিল যে দুই পাশে এক্সপান্ডেড এন্ড যেটাকে এপিফাইসিস বলা হয়েছে, যে এপিফাইসিসের বাইরের দিকে থাকে হচ্ছে স্পঞ্জি বোন থাকে হচ্ছে ভিতরের দিকে, আর বাইরে থাকে কম্প্যাক্ট বোন, এবং এই এপিফাইসিসের কিছু অংশ হচ্ছে যে জয়েন্ট ফর্মেশনে পার্টিসিপেট করে। এখন বোনসের যে অংশটুকু জয়েন্ট ফর্মেশনে পার্টিসিপেট করে সেই অংশটাকে বলা হয় আর্টিকুলার সারফেস, এবং ওখানে ওই আর্টিকুলার সারফেসটা যে কার্টিলেজ দিয়ে কভার থাকে সেই কার্টিলেজের নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এইগুলো বলা হয়েছিল, এগুলো একটু মনে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষাতে কমনলি ধরা হয়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তার মানে বোনসে একটা যে লং বোনের যে জয়েন্ট গুলো তাহলে এখানে দুইটা শব্দ আরো বলা হয়েছিল, একটা হচ্ছে আর্টিকুলার সারফেস আর একটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। বোনসের যে অংশটুকু জয়েন্ট ফর্মেশনে পার্টিসিপেট করে সেই অংশটাকে বলা হয় আর্টিকুলার সারফেস, এবং এই আর্টিকুলার সারফেস গুলো থাকে হচ্ছে এপিফাইসিসের দিকে, এপিফাইসিসে থাকে হচ্ছে আর্টিকুলার সারফেস, এবং এই আর্টিকুলার সারফেসের উপরের দিকে যে কার্টিলেজ দিয়ে কভার থাকে সেটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এবং এই আর্টিকুলার কার্টিলেজ গুলো থাকার জন্য যেটা হয় যে বোনসের articular cartilage গুলো it cushions the bone ends and reduces friction during movement। articular cartilage গুলো যদি না থাকতো, কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি তখন যে বোনস
যে জয়েন্টের যে মুভমেন্ট হয় তখন সেটা আপনি স্মুথ মুভমেন্ট করতে পারবেন না, তখন ফ্রিকশন হবে, তখন অনেক সময় অস্বস্তি তৈরি করবে। এই জন্য দেখা যায় যে বিভিন্ন রোগের কারণে যখন এই জয়েন্টের স্ট্রাকচার গুলো ড্যামেজড হয়ে যায়, আপনার অস্টিওআর্থ্রাইটিস এর রোগের নাম অনেকেই শুনছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগের নাম অনেকেই শুনছেন, যেখানে দেখা যায় যে বিশেষত অস্টিওআর্থ্রাইটিস হলে এই আর্টিকুলার কার্টিলেজ গুলো ক্ষতিগ্রস্ত হয়। তখন যে যাদের অস্টিওআর্থ্রাইটিস যে পেশেন্ট গুলো থাকে তারা যখন জয়েন্ট গুলোকে মুভমেন্ট করতে যায় তখন তারা কিন্তু অনেক বেশি ব্যথা অনুভব করে। এখন এপিফাইসিস এর এখানে আবার দেখতেছে যে এপিফাইসিস এর আবার যে দুইটা এপিফাইসিস এর আমার নাম হচ্ছে যে প্রক্সিমাল এপিফাইসিস, ডিস্টাল এপিফাইসিস। এই এপিফাইসিস গুলো হচ্ছে বডি সেন্টারের কাছাকাছি থাকে সেটাকে প্রক্সিমাল এপিফাইসিস বলে, যে এপিফাইসিস গুলো বডি সেন্টার থেকে দূরে থাকে সেটা হচ্ছে ডিস্টাল এপিফাইসিস। যেমন এখানে এটা হচ্ছে ফিমারের ছবি, এটা হচ্ছে প্রক্সিমাল এপিফাইসিস আর নিচেরটা হচ্ছে ডিস্টাল এপিফাইসিস। এখন বলেন যে একটা প্রশ্ন ধরে যে প্রক্সিমাল মানে এপিফাইসিসে কোন ধরনের বোন ম্যারো পাওয়া যায় আর ডায়াফাইসিসে কোন ধরনের বোন ম্যারো পাওয়া যায়? স্যার প্রক্সিমালে রেড বোন ম্যারো পাওয়া যায় আর স্যার ডায়াফাইসিসে স্যার ইয়েলো বোন ম্যারো। ইয়েলো বোন ডায়াফাইসিসে ইয়েলো বোন ম্যারো পাওয়া যায়, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আপনাকে বলছিলাম যে এপিফাইসিস মেটাফাইসিস এর মাঝখানে হচ্ছে গ্রোথ প্লেট বা এপিফেশিয়াল প্লেট অফ কার্টিলেজ থাকে অথবা এপিফেশিয়াল কার্টিলেজ থাকে, যেটা একটা পর্যায়ে যায় ওইটা বোনসে কনভার্ট হয়ে যায়। তখন হচ্ছে যে একবার ডেভেলপ লং বোনের কোনো যে বোনস গুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে অথবা গ্রোথ কমপ্লিট হয়ে গেছে সেই বোনস গুলোতে আপনি কোনো কার্টিলেজ এপিফেশিয়াল কার্টিলেজ পাবেন না। এখানে আরেকটা শব্দ এটা আছে যে পেরিঅস্টিয়াম। তো সবাই জানেন যে বোনসের বাইরের দিকে একটা কাভার থাকে কানেকটিভ টিস্যু কাভারিং, যেটা হচ্ছে পেরিঅস্টিয়াম, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পেরিঅস্টিয়াম থাকে না। এইখানে যেখানে যে আর্টিকুলার কার্টিলেজ যে বোনসের যে অংশটুকুতে আর্টিকুলার কার্টিলেজ কাভারিংস থাকতেছে সেখানে কিন্তু কোনো পেরিঅস্টিয়াম থাকে না। আমি কি বললাম বুঝা গেল? জি স্যার। বোন ম্যারো আপনাদের পরে পড়াচ্ছি। এখন হচ্ছে যে ব্লাড সাপ্লাই অফ দি লং বোন, যে একটা লং বোনের ব্লাড সাপ্লাই বলা হচ্ছে বোনস হচ্ছে হাইলি ভাস্কুলার, এবং এই যে বোনস গুলা যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলা হয়েছে এই বোনস গুলোর ভিতরে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই থাকে হচ্ছে লং বোনস গুলোতে। লং বোনস হচ্ছে যে এক্সটেন্সিভ ব্লাড সাপ্লাই থাকে, এবং লং বোনসে যে ব্লাড ভেসেল গুলো দিয়ে লং বোনস সাপ্লাই হয় এর ভিতরে এখানে কতগুলো নাম আছে। এক নম্বর যেটা আছে যেটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট অথবা মেডুলারি আর্টারি বলা হয়। দুই নম্বর যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারি। 4 নম্বর হচ্ছে মেটাফাইশিয়াল আর্টারি আর 3 নম্বর হচ্ছে এপিফাইশিয়াল আর্টারি। তার মানে একটা লং বোন যে অনেকগুলো রক্তনালী দিয়ে সাপ্লাই হয়, আর্টারি দিয়ে সাপ্লাই হয়। এর ভিতরে নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিঅস্টিয়াল আর্টারি, মেটাফাইশিয়াল আর্টারি আর হচ্ছে এপিফাইশিয়াল আর্টারিজ। এখন এখানে 1 নম্বর যে আর্টারির কথা বলা হচ্ছে যেটা নিউট্রিয়েন্ট আর্টারি অথবা মেডুলারি আর্টারি। আপনাদের হাতের কাছে যদি কারো বোনস থাকে অথবা যদি যখন পড়বেন তখন দেখবেন যে লং বোনসের মাঝখানে শ্যাফটের মাঝখানে একটা ছোট্ট একটা ফোরামেন থাকে, ফুটা থাকে, যে ফোরামেনটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন, এবং এই নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারিটা মেডুলারি ক্যাভিটির ভিতরে ঢোকে, এবং এই আর্টারিটা সরাসরি হচ্ছে ট্রান্সভার্সলি ঢোকে না, এটা অবলিকলি ঢোকে। তারপরে এটা ঢোকার পরে মেডুলারি ক্যাভিটিতে ঢোকার পরে এটা দুইটা ভাগ হয়, যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তারপরে সেগুলো হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হওয়ার পরে
সেগুলো হচ্ছে যে সাপ্লাই করতে থাকে। আমি কি বললাম বোঝা গেল? আমি কি বললাম বুঝতে পারলেন? স্যার আবার একটু বলেন। জি স্যার। যে যে আর্টারিগুলোর ভিতরে একটা মেইন আর্টারি হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি অথবা মেডুলারি আর্টারি, যে আর্টারিটা শ্যাফট অথবা ডায়াফাইসিসের ওখানে বলা যায় যে শ্যাফট অথবা ডায়াফাইসিসের মাঝামাঝি কাছাকাছি মাঝখানে অথবা মাঝখানে কাছাকাছিতে একটা ফোরামেন থাকে, ফুটা থাকে, যে ফোরামেনটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এবং এই নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে এই আর্টারিটা ভিতরের দিকে মেডুলারি ক্যাভিটির ভিতরের দিকে ঢোকে। এবং এখানে দেখেন যে ছবিটা দেখেন যে আর্টারিটা সরাসরি ট্রান্সভার্সলি ঢোকে না, এটা অবলিকলি ঢুকছে। অবলিকলি ঢোকার পরে মেডুলারি ক্যাভিটিতে ঢোকার পরে তারপরে সে দুইটা ব্রাঞ্চ হয়, অ্যাসেন্ডিং আর হচ্ছে ডিসেন্ডিং, তারপরে বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে। এবং এইগুলো তখন বিভিন্ন ব্রাঞ্চ গুলো যে ব্রাঞ্চের মাধ্যমে যে বোনসের বিভিন্ন অংশকে তখন সাপ্লাই দিচ্ছে। এখন এখানে নিউট্রিয়েন্ট আর্টারি অথবা মেডুলার আর্টারি বোনসের যে যে অংশকে সাপ্লাই, মেডুলারি ক্যাভিটিকে সাপ্লাই দেয়। তারপর ভিতরের দিকে ইনার 2/3 অফ দি কর্টেক্স এন্ড পার্টস অফ দি মেটাফাইসিয়াল রিজনকে সাপ্লাই দেয় হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। তার মানে নিউট্রিয়েন্ট আর্টারি যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়, নিউট্রিয়েন্ট আর্টারি যদি ড্যামেজড হয়ে যায়, তাহলে আপনার ইনার 2/3 অফ দি কর্টেক্স, মেডুলারি ক্যাভিটি, মেটাফাইসিয়াল রিজনের অংশটা তখন ব্লাড সাপ্লাই থেকে ডিপ্রাইভড হবে। তারপর পেরিঅস্টিয়াল আর্টারি, পেরিঅস্টিয়াল আর্টারি কিন্তু অনেকগুলো ছিল, যে খেয়াল করছেন কিনা ছবিতে যে পেরিঅস্টিয়াল আর্টারি দুই পাশে পেরিঅস্টিয়াম অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চ গুলো দেখা যাচ্ছে। এগুলো পেরিঅস্টিয়াল আর্টারি হচ্ছে সংখ্যায় অনেক থাকে, আর নিউট্রিয়েন্ট আর্টারি সংখ্যায় হচ্ছে একটা থাকে। Periosteal artery enter at many points, numerous ramify beneath the periosteum, enter the bone through Boltzmann canal. Boltzmann canal এর কথা মানে বলছিলাম যে একটা হেভারশিয়ান ক্যানালের সাথে আরেকটা হেভারশিয়ান ক্যানালের মাঝখানে যে কমিউনিকেশন হয় যে ক্যানাল দিয়ে, সেটার নাম হচ্ছে Boltzmann canal। পেরিঅস্টিয়াল আর্টারি গুলো সাপ্লাই করে আউটার 1/3 অফ দ্য কর্টেক্স, কর্টেক্সের ইনার 2/3 করে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, আর আউটার 1/3 করে হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারি। তারপর এপিফেশিয়াল আর্টারি, এপিফেশিয়াল আর্টারি সেগুলো এপিফেসিস এর দিকে দেখবেন যে কতগুলো আর্টারি, এখানে ওই ছবিটা এটা হচ্ছে এপিফেশিয়াল আর্টারি, যে এদিক দিয়ে বেরোচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে। এবং এপিফেশিয়াল আর্টারি গুলো সাপ্লাই করে এপিফাইসিস অফ দি লং বোন। আর মেটাফাইসিয়াল আর্টারি যেটা হচ্ছে ড্রাইভ ফ্রম দ্য নাইবারিং আর্টারিজ, এবং এপিফেশিয়াল আর্টারি গুলো হচ্ছে জয়েন্টের পাশে যে ভাস্কুলার আর্কেড থাকে, যে বিভিন্ন ধরনের ভ্যাসেল গুলো একটার সাথে আর একটা মিলিত হয়ে একটা আর্কেডের মতো তৈরি করে, সেইটা থেকে আসে হচ্ছে এপিফেশিয়াল আর্টারি গুলো। আর মেটাফেশিয়াল আর্টারি গুলো হচ্ছে যে মেটাফেশিয়াল রিজনের পাশে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেখান থেকে আসে, এবং এগুলো সরাসরি মেটাফাইসিসের যে জয়েন্ট ক্যাপসুল যেখানে অ্যাটাচড হচ্ছে, যে সাইনোভিয়াল জয়েন্টের তো জয়েন্ট ক্যাপসুল থাকে, যে জয়েন্ট ক্যাপসুল যেখানে অ্যাটাচড হচ্ছে সেই অ্যাটাচ পয়েন্টের ওইখান দিয়ে সরাসরি হচ্ছে মেটাফেশিয়াল আর্টারি গুলো ঢোকে। তাহলে হচ্ছে লং বোনের আর্টারি গুলোর নাম তো মনে থাকবে, যে নিউট্রিয়েন্ট আর্টারি, তারপর হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারিজ, এপিফেশিয়াল আর্টারিজ, আর হচ্ছে মেটাফাইসিয়াল আর্টারিজ। এখানে নিউট্রিয়েন্ট আর্টারি গুলো সাপ্লাই দিয়ে হচ্ছে মেডুলারি ক্যাভিটি, ইনার 2/3 অফ দি কর্টেক্স, আর হচ্ছে পোর্শন অফ দি মেটাফাইসিস। এপিফেশিয়াল আর্টারি গুলো সাপ্লাই দেয় হচ্ছে এপিফাইসিস। পেরিঅস্টিয়াল আর্টারি গুলো সাপ্লাই দেয় হচ্ছে ইনার আউটার 1/3 অফ দি কর্টেক্স, আর মেটাফেশিয়াল আর্টারি গুলো সাপ্লাই দেয় হচ্ছে পোর্শন অফ দি মেটাফাইসিস। ক্লিয়ার? স্যার
স্যার এপিফাইশিয়ালটা আরেকবার একটু বললে ভালো হয়। একটুখানি এক সেকেন্ড। এপিফাইশিয়াল আর্টারি। হ্যালো, ঠিক আছে, নিয়ে যাবেন। ঠিক আছে, আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ, যে কি বলতেছিলেন? স্যার এপিফাইশিয়াল আর্টারিটা আরেকবার। এপিফাইশিয়াল আর্টারি গুলো হচ্ছে যে এপিফাইশিয়াল রিজনের দিকে যে ভাস্কুলার যে সাপ্লাই থাকে অথবা ভ্যাসেল গুলো থাকে, সেই ভ্যাসেল গুলো থেকে এই আর্টারি গুলো উৎপত্তি হয় এবং এই আর্টারি গুলো ওখান থেকে যে জয়েন্টের যে পাশে যে ভাস্কুলার আর্কেড থাকে, যে ভ্যাসেল গুলো একটা আর্টসের মতো আর্কেডের মতো থাকে, একটা নেটওয়ার্কের মতো তৈরি করে, ওখান থেকে এই আর্টারি গুলো আসে। ওখান থেকে আসার পরে সেটা এপিফাইসিসের ভিতরে এন্টার করে এবং এপিফাইসিসকে সাপ্লাই করে। তার মানে আপনার কোনো কারণে যদি এপিফাইশিয়াল আর্টারি গুলো ড্যামেজ হয়, তাহলে এপিফাইসিসটা তখন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তখন কিন্তু ওই মেটাফাইসিস অথবা যে ডায়াফাইসিস এগুলোর কোনো সমস্যা হবে না, কিন্তু এপিফাইশিয়াল এন্ডটা তখন হচ্ছে ব্লাড সাপ্লাই থেকে অফ হয়ে যাবে। ওকে স্যার। এখন এইটা হচ্ছে যে ইউজুয়াল, এটা আবার অনেক আবার এটার ইয়াস এক্সেপশনও আছে, মানে এইগুলো আবার যে যখন আপনি বোনস গুলো আলাদা আলাদা, তখন কিন্তু আর্টেরিয়াল সাপ্লাই সবগুলো একই রকম এই ইসের সাথে মিলবে না। এগুলো হচ্ছে ওভারঅল জেনারেল যে রুলস আছে সেই রুলস এর অনুযায়ী এইভাবে হচ্ছে সাপ্লাই হয়, কিন্তু এর ব্যতিক্রম অনেক আছে। এখন এখানে ফাংশন, লাস্টে ফাংশন অনেক ছোট করে কিছু ফাংশন এখানে আছে, সেই ফাংশন দিয়ে শেষ করে যে অলমোস্ট আপনারা সবাই জানেন যে বোনস এর কি কাজ। যে বোনস হচ্ছে যে মেইন কাজ হচ্ছে বডির ফ্রেমওয়ার্ক তৈরি করে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে বডির ফ্রেমওয়ার্ক তৈরি করে, যে ফ্রেমওয়ার্কের উপরে ভিত্তি করে বডিটা বলা হচ্ছে গঠিত হচ্ছে, যে ইট প্রোভাইডস শেপ এন্ড সাপোর্ট ফর দা বডি, এবং বডির বিভিন্ন স্ট্রাকচারকে সাপোর্ট করতেছে, প্রোটেকশন দিচ্ছে হচ্ছে বোনস গুলা। তার মানে যে বোনস এর অনেক কাজ থাকলেও মেইন কাজ হচ্ছে বোনস গিভস প্রোটেকশন, সাপোর্ট এন্ড ফ্রেমওয়ার্ক অফ দা বডি। তারপর ইট প্রোভাইডস সাইট অফ অ্যাটাচমেন্ট ফর টেন্ডনস, মাসেল হুইচ আর এসেনশিয়াল ফর লোকোমোশন। আপনার বোনস এর সাথে মাসেল, টেন্ডন, লিগামেন্ট এগুলো লাগতেছে, সেগুলো আপনার বিভিন্ন মুভমেন্টের জন্য জরুরি। এখন কোন একটা স্ট্রাকচার শুধু ফাংশনিং থাকলেই আপনি মুভমেন্ট গুলো করতে পারবেন না। আপনার কোনো মুভমেন্ট করতে হলে আপনার বোনস ঠিক থাকতে হবে, আপনার জয়েন্ট প্রপারলি ফাংশনিং থাকতে হবে, আপনার মাসেল গুলো ঠিকমতো কাজ করতে হবে, আপনার টেন্ডন, লিগামেন্ট গুলো যখন ঠিকমতো ফাংশনিং থাকবে তাহলেই আপনি বিভিন্ন ধরনের মুভমেন্ট গুলো করতে পারবেন। না হলে কিন্তু কোনো একটা স্ট্রাকচার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মুভমেন্টটা তখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা লিমিটেড হয়ে যাবে। যে আপনার সবকিছু ঠিক থাকে আছে কিন্তু আপনার নার্ভাস সিস্টেম ঠিক নেই, তাহলে আপনি মুভমেন্ট করতে পারবেন না। আবার আপনার নার্ভাস সিস্টেম ঠিক আছে কিন্তু আপনার মাসেল গুলো ঠিক নেই, তাহলে আপনি মুভমেন্ট গুলো ঠিক মতো করতে পারবেন না। আপনার জয়েন্ট মাসেল গুলো ঠিক আছে, টেন্ডন ঠিক আছে, লিগামেন্ট, কিন্তু জয়েন্টের বিভিন্ন সমস্যার কারণে জয়েন্টের যে স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়ে গেছে, তাহলেও আপনি মুভমেন্ট গুলো করতে পারবেন না। তার মানে আপনার লোকোমোশনের জন্য সবগুলো স্ট্রাকচার গুলো যখন অপটিমাল প্রপারলি ফাংশনিং থাকবে তখনই আপনি মুভমেন্ট করতে পারবেন। তারপর প্রোটেক্টস ভাইটাল অর্গানস অফ দি বডি, যে আপনার যে ভাইটাল অর্গান যেমন ব্রেন, তারপর স্পাইনাল কর্ড, লাংস, হার্ট, এই স্ট্রাকচার গুলো যে বোনস দিয়ে প্রোটেক্টেড থাকতেছে এবং হাইলি প্রোটেক্টেড বলা হয়, যে যার কারণে আপনি সামান্য আঘাতে আপনার এই স্ট্রাকচার গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারপর সার্ভ অ্যাজ এ স্টোরেজ সাইট অফ ফর মিনারেল, যে বিভিন্ন ধরনের মিনারেলস গুলো, বিশেষত বলা হয় ক্যালসিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, এইগুলো এই দুইটা মিনারেলস হচ্ছে মেইনলি মানে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে বোনসে স্টোর থাকে। বডিতে বলা হচ্ছে অলমোস্ট 99% ক্যালসিয়াম স্টোর থাকে হচ্ছে বোনসে। এবং এর বাইরে যে ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, আয়রন, বিভিন্ন ধরনের মিনারেলস গুলো কম বেশি পরিমাণে স্টোর থাকে হচ্ছে বোনসে।
তারপর provides the medium, the marrow for the development of storage, for the development and storage of the blood cells. যে বোনসের ভিতরে যে ম্যারো আছে সেই ম্যারো থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড সেল গুলো তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে এবং এগুলো স্টোর হচ্ছে, এবং এই জন্য দেখা যাচ্ছে যে আপনার বোনস গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোনস গুলো যদি এক্সটেন্সিভলি ড্যামেজড হয়, বোনসের ম্যারো যেখানে থাকে সেই পার্টটা যদি বডির বিভিন্ন অংশ অনেক বেশি ভাবে ড্যামেজড হয়, তাহলে কিন্তু যে ব্লাড সেল গুলো প্রোডাকশনে সমস্যা তৈরি হতে পারে, স্টোরে সমস্যা তৈরি হতে পারে। তারপর হচ্ছে যে এর বাইরে আরো কিছু যে বোনসে কিছু জিনিস স্টোরের ভিতরে, মিনারেলস এর বাইরে ট্রাইগ্লিসারাইড নামে এক ধরনের ফ্যাট স্টোর থাকে। তারপর হচ্ছে বোনস গুলো যে এক ধরনের হরমোন প্রোডাকশন করে, যে হরমোনটা হচ্ছে আপনার বোনসের যে রেগুলেশন, যে বোনসের যে গ্রোথ রেগুলেশন সেটা করে। তারপর ডায়াবেটিস, ম্যালাইটাস, ওবেসিটি এগুলো থেকে প্রোটেকশন করে। যে এখানে একটা হরমোনের নাম লাগাচ্ছে যে অস্টিও ক্যালসিন, যেটা বোনসে তৈরি হয়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আমাদের টপিকস এর সাথে কোশ্চেন দিলে খুব ভালো হয়। টপিকস এর সাথে কোশ্চেন, টপিকস এখনো পুরোপুরি শেষ হয়নি। আর তারপরে কোশ্চেন গুলো তো মোটামুটি আমি তো বলবো, তারপরেও হচ্ছে যে আপনাদের যেটা একটু করতে হবে, এটা তো এই মুহূর্তে করা সম্ভব না। আপনাদের যে বিভিন্ন সময়ে ভার্সিটিতে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আপনাকে একটু দেখতে হবে, দেখলে তাহলে আপনার আইডিয়াটা নিতে আরো সুবিধা হবে। আজকে যেটা পড়ানো হয়েছে, আজকে তো লাস্ট দিন তো আমি বলছিলাম যে বোনসের ডেফিনেশন বলছিলাম, বোনসের ডেফিনেশনটা পরীক্ষাতে আসে, বোনসের তারপরে হচ্ছে যে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যদি বেশিরভাগ ক্ষেত্রে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা পরীক্ষাতে বেশি আসে, আবার অনেক সময় সরাসরি ক্লাসিফিকেশন যদি দেয়া হয় তাহলে আপনাকে সবগুলো ক্লাসিফিকেশনই কম বেশি টাচ করতে হবে। তারপর হচ্ছে বোনসের এই লাস্টে যেটা পড়া যে ড্র অ্যান্ড লেভেলে ডেভেলপিং আর গ্রোয়িং লং বোন, এটা অনেক সময় পরীক্ষাতে আসছে, যে ড্র অ্যান্ড লেভেল করা, গ্রোয়িং লং বোনের কি কি পার্টস আছে সেটা ড্র করা, লেভেল করা। তারপর আছে ব্লাড সাপ্লাই অফ লং বোনস, সেটা সাধারণত রিটেন পরীক্ষাতে খুব একটা আসে না, ভাইভাতে অনেক ক্ষেত্রেই ধরা হয়। আর ফাংশনটা হচ্ছে যে অলমোস্ট এটা রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়।